আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন যদি করি, মুস্তাফিজুর রহমানের হাতে কি জাদু আছে? প্রশ্নটা কি অযৌক্তিক হবে? অন্তত তার যে পারফরম্যান্স, তার যে পরিসংখ্যান, সেটা দেখে অন্তত এই কথাটা নিয়ে প্রশ্ন তোলা যায়। মুস্তাফিজুর রহমান, যিনি ২ ম্যাচে আসলে সুযোগ পাননি ইনজুরির কারণে, তিনি সুযোগ পেয়ে যখন এলেন, একাই ৫ উইকেট নিলেন, পুরো নিউজিল্যান্ডকে আসলে ধসিয়ে বাংলাদেশকে সিরিজটা জেতালেন। মুস্তাফিজুর রহমান নিজের ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ফাইফারটা পেয়েছেন, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফাইফার। এরপরে রয়েছেন আব্দুর রাজ্জাক এবং তারপরে সাকিব আল হাসান। আব্দুর রাজ্জাক, যার নামের পাশে 4টা ফাইফার রয়েছে। অন্যদিকে মুস্তাফিজুর রহমান এখনও খেলছেন, খেলার এখনও অনেকটা বাকি। অলরেডি 6টা করে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ফাইফার নেওয়া ওয়ানডেতে বোলারের নাম লিখিয়েছেন। মুস্তাফিজুর রহমানের ওয়ানডে ডেবিউর পর থেকে আজ অবধি এখন পর্যন্ত তার থেকে বেশি ফাইফার কোনো বোলারই পাননি। তবে আপনি কি জানেন, পুরো বিশ্বে পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমানের ওপরে আছে কেবল 5 জন বোলার যারা ফাইফারটা পেয়েছে মুস্তাফিজুর রহমানের থেকে বেশি, এবং নামগুলো গ্র্যান্ড ম্যাকগ্রা, ব্রেট লি, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গার মতো বাঘা বোলাররা। মুস্তাফিজুর রহমানের কারিশমাটা এখানেই। মুস্তাফিজুর রহমানকে আপনি চাইলেই আইপিএল থেকে পলিটিক্স দিয়ে বের করে দিতে পারেন, কিন্তু মুস্তাফিজুর রহমান মানুষটা এমনই, তিনি যখনই মাঠে নামবেন তার ম্যাজিকটাও চলবে, এবং সেই মুস্তাফিজের উপরেই মুগ্ধ বাংলাদেশ দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। অসাধারণ পারফরমেন্স করেছে এবং ও যেভাবে বোলিং করেছে আমরা সবসময় আশা করি মুস্তাফিজ যে এরকমই বোলিং করবে। কথা বলবো আরেক পেসার নিয়ে, নাহিদ রানা, যিনি এই বয়সে পুরো বিশ্বেই আসলে একটা কাঁপন ধরিয়ে দিয়েছেন। নাহিদ রানার নামটা শুনলেই এখন ব্যাটারদের মধ্যে চলে আলাদা আতঙ্ক। ব্যাটাররা আসলে ব্যাট করার আগে 10 বার চিন্তা করেন, ওরে বাবা নাহিদ আসছে। নাহিদ রানা এমন একটা ভীতি কিংবা এমন একটা ভয়েরই জন্ম দিয়েছে ব্যাটারদের মধ্যে। তিনি যখনই বল করেন তার স্পিড থাকে 145-এর উপরে, যেটা মেহেদী হাসান মিরাজও বলছিলেন। আসলে নাহিদ প্রথম থেকে শেষ পর্যন্ত যে পেসে শুরু করেন সেই পেসে শেষ করেন, যেটা বাংলাদেশের জন্য ব্লেসিং। নিশ্চয়ই ক্যাপ্টেন মিরাজের মুখেই শুনবেন বাকিটা। এটা তো আমাদের দেশের ক্রিকেটের জন্য একটা ব্লেসিং আমি মনে করি, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছেও। এবং এরকম যদি কন্টিনিউ 145-50 প্লাস যদি বল করতে পারে, এটা অন্য টিমের জন্য অনেক বাড়তি একটা মানে প্রেশার চলে আসে, কারণ অ্যাট দ্য সেম টাইম অনেক জোরে বল আসছে, রান করতে হবে, আবার উইকেটও বাঁচাতে হবে। সো এরকম অনেক সিচুয়েশন আসে, আর ও প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে বল করতে পারে। এটা একটা মানে বিরাট অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়, এবং ও ওই অ্যাবিলিটি ওর কাছে আছে। এবং আর সবচেয়ে বড় কথা, অনেক কনফিডেন্ট মাঠের ভিতরে। যখনই আমি ওকে বলি, ও বলে ভাই আমি অনেক কনফিডেন্ট এবং আমি ভালো করতে পারবো। এই জিনিসটা একটা ক্যাপ্টেনকে অনেক স্বস্তি দেয়। চেষ্টা করব সৌম্য সরকারকে নিয়ে। সৌম্য সরকার, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 91 রানের একটা ইনিংস খেলেছিলেন, তারপর থেকে আসলে সুযোগ পাননি। যখন লাস্ট 2 ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে তাকে, সৌম্য সরকার নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে কি সৌম্য সরকার আগামী যে সিরিজটা রয়েছে সেখানে চান্স পাবেন? সৌম্য সরকার অবশ্যই গ্রেট প্লেয়ার আমার কাছে মনে হয়, কারণ সিরিজে লাস্ট ম্যাচে 91 রান করার পরও সে 2টা সিরিজ খেলতে পারেনি, একটা সিরিজ। সো এই সিরিজে সুযোগ এসেছে, বাট আমি সবসময় একটা মেসেজ দিয়েছি, অপরচুনিটি আসবে। যখন অপরচুনিটি আসবে তখন যেন সে নিজের সর্বোচ্চটা দিতে পারে, এবং শুধু তার ক্ষেত্রে না, প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই আমি এই মেসেজটাই দিচ্ছি, এবং সবাইকে একই কথা বলছি যে অপরচুনিটি যখন আসবে সে যেন তার 100% দিতে পারে। 2027 বিশ্বকাপের সমীকরণ সামনে রেখে বাংলাদেশের জন্য পথটা খুব একটা কঠিন না। এখন পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9-এ রয়েছে। যদি এভাবেই আগামী সিরিজগুলো জিতে যায়, তবে বাংলাদেশের বিশ্বকাপ আসরটা খেলা খুব সহজ হবে। চট্টগ্রামের শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম।